রাতের স্নিগ্ধ শীতল মনোরম হাওয়ার মাঝে সামনের কাঙ্ক্ষিত পুরুষটি দেহের সুঘ্রাণ রিমিকে বারবার শিহরিত করছে। বাইকের পেছনে বসে রিমি চোখজোড়া বন্ধ করে নিল। সচরাচর শুভর বাইকে তার বসার তেমন সুযোগ হয় না। এই জায়গাটা যেন বরাবর আরজুর জন্য বরাদ্দ। এতে অবশ্য রিমির তেমন কষ্ট নেই। আরজু শুভর সেই বাল্যকালের বন্ধু। স্বাভাবিকভাবে তাদের মধ্যকার বন্ডিংটা অন্য সবার চাইতে বেশি। আরজুর প্রতি শুভ বেশ যত্নশীল। শুভর এই স্বভাবগুলো রিমির বেশ ভালো লাগে। সম্পর্কের গুরুত্ব বুঝে ছেলেটি রিমির বাসার সামনে এসেই শুভ বাইক থামাল। রিমি নেমে বলল, শুভ বাসায় চল, আম্মু বেশ খুশি হবে। শুভ হেলমেট খুলে বলল, আর তোর হিটলার বাপ দেখলে স্যুট করে দিবে, বলবে আমার মেয়েকে নিয়ে কোথায় ভাগছিস। আজ তোর শেষ দিন, তখন তার লাইসেন্স প্রাপ্ত রাইফেল দিয়ে ডিসকাউ করে দিবে। বাপ মায়ের একমাত্র পুত্র আমি, নাতি নাতনি মুখ না দেখিয়ে মরতে চাই না। রিমি খিলখিল করে হেসে দিল আর বলল, আব্বু কিন্তু এতটাও রাফ না, তোরা বেশি ভাবিস। তিনি আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু মুখে বলে না। গম্ভীর মানুষ তো তাই। শুভর চোখ পড়ল উপরের বারান্দায়। সে দ্রুত হেলমেট পরতে পরতে বলল, তোর বাপ আমাকে মারবে কিনা জানি না, কিন্তু তোর ভাই ডেফিনেটলি আমাকে শ্যুট করে দেবে। দেখ কেমন শকুনের নজরে তাকাচ্ছে, যেন তার বোনকে আমি উঠিয়ে নিতে যেতে এসেছি। তোর বাপের চাইতে তোর ভাইকে আমার বেশি ভয় লাগে। বেটা সুন্দর চেহারার গম্ভীর মানুষ, একে যেই মেয়ে বিয়ে করবে তার জীবন শেষ। রিমি উপরে তাকিয়ে দেখল তার ভাই ট্রাউজারের পকেটে দুহাত গুজে তাদের দিকেই তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। রিমি কিঞ্চিত হেসে বলল, ভাইয়ার বিষয়ে কিছু বলতে পারছি না, তবে একটা কথা ঠিক বলেছিস, ভাইয়ের ভবিষ্যৎ বউকে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে। আমার এক্সপ্রেশন লেস ভাইকে বুঝবে এমন মেয়ে যে কই পাবো আল্লাহ জানে। শুভ হেসে বলল, টেনশন নিস না, এমন মানুষগুলো বউ পাগল থাকে। তোর ভাই দেখবি একদিন কোনো এক মেয়ের জন্য এমন পাগলামি করবে যে তোরা চিন্তা করতে পারবি না। রিমি হেসে বলল, এমনটিই যেন হয়। আচ্ছা তুই কি বউ পাগলা থাকবি? শুভ মুচকি হাসল, বাইক স্টার্ট দিয়ে দিয়ে বলল, আমি তো ছোটবেলা থেকেই বউ পাগলা। কথাটা বলেই শুভ চলে গেল। রিমি তখনও অবাক হয়ে সেদিকে অপলক তাকিয়ে রইল। ছোটবেলা থেকে বউ পাগলা মনে? অবনী সেই কখন থেকে রুমে পায়চারি করছে, আর চোখে আরজুর দিকে তাকাচ্ছে। তার পাগলাটে বোনটার কি হলো বুঝতে পারছে না। বাসায় আসার পর থেকে কেমন চুপ মেরে বসে আছে। অবনী আবার আরজুর পাশে বসল আর বলল, আপু কি হয়েছে বলবে? আরজু করুণ চোখে তাকিয়ে নরম সুরে বলল, আমার নজর কি বেহায়া? অবনী ব্রু যুগল কুচকে বলল, মানে? আরজু এবার বেশ বিরক্ত হল। সে অবনীকে ধমকে বলল, চোখের সামনে থেকে যা তো অবনী, আর তারাকে বল আমাকে গরম গরম কফি দিতে। অবনী মুচকি হেসে বলল, আই থিংক তোমার এই সময় কোল্ড কফি প্রয়োজন, মাথা ঠান্ডা হয়ে যাবে। আরজু অগ্নি চোখে তাকাতেই অবনী দ্রুত সেই রুম ত্যাগ করল। এই মুহূর্তে আরজুকে রাগানো ঠিক হবে না। আরজু বেশি রেগে গেলে জিনিসপত্র ভাঙার বাজে স্বভাব আছে। আরজু ভাবতে থাকল কিছুক্ষণ আগের কথা। তার সেই বেফাস কথায় নাহিদ তার অনেকটা কাছে এসে দাঁড়িয়েছিল। আরজুর তখন নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। নাহিদ ২-৪টা থাপ্পড় তার কোমল গালে বসিয়ে দিতে পারে সেই চিন্তা তার ছিল না। বরং সে ভাবছিল এই লোক কাছে আসলে সে যদি সেন্স হারিয়ে ফেলে তবে বিষয়টা বেশি লজ্জাজনক হবে।
একটা মেয়ে তাকে দেখে ফিট খেয়ে পড়ে গেছে দেখলে এই লোকের ভাব আরও ৩-৪ গুণ বেড়ে যাবে। এমনি নেতা সাহেবের নারী ভক্তের অভাব নেই। নাহিদ আরজুর সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলল, নিবরাস, নাহিদের মাথা খারাপ করা অত সহজ নয়। আপনি কি ভেবেছেন এই ফিনফিনে শাড়ি আর খোপার বেলি ফুলের মালা নাহিদের হৃদস্পন্দন থমকে দিতে পারবে? আপনার এই লেপটানো কাজল আর মুছে যাওয়া গোলাপি লিপস্টিক এই নাহিদের ব্যক্তিত্বকে নাড়িয়ে দিতে পারবে? আপনার গায়ের মাতাল করা পারফিউম এই নাহিদের হৃদয়কে চঞ্চল করে তুলবে? মোটেও না। সুন্দরী রমণীদের মোহনীয় রূপ দেখে গলে পড়ার মানুষ এই নাহিদ নয়। আরজু তখনও নাহিদের দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়েছিল। রক্তলাল চোখের মাঝে মুখভর্তি খুঁচা খুঁচা দাড়ি আর এলোমেলো ঝাঁকড়া চুল অসম্ভব আকর্ষণীয় লাগছে। এই মানুষটি সবসময় বেশ পরিপাটি অবস্থায় থাকে, কিন্তু এমন এলোমেলো অবস্থায় মানুষটিকে এতটা কিউট লাগবে সেটা আরজু ভাবতে পারেনি। আরজু কিছুতেই নিজেকে সংযত করতে পারছে না। ভীষণ ইচ্ছে করছে এই দাড়িগুলো ছুঁয়ে দিতে, কিন্তু এটা করা মোটেও যুক্তিসঙ্গত হবে না। অবচেতন মনে হঠাৎ মুখ ফসকে আবারও আরজু বলে উঠল, তার মানে আপনার চোখে আমি মোহনীয় সুন্দরী? নাহিদ যেন কিছুটা চমকাল। হয়তো আরজুর কাছে থেকে এমন জবাব আশা করেনি। এই মেয়ের মাথায় নিশ্চিত কোনো সমস্যা আছে। নাহিদ এবার তীক্ষ্ণ নজরে তাকিয়ে ফিচেল সুরে বলল, আপনি ভীষণ বেহায়া মিস আরজু। তার চাইতে বেশি বেহায়া আপনার নজর। পর পুরুষদের দিকে এই নজরে তাকানো হারাম। নিজের দৃষ্টি সংযত করুন, কারণ সব পুরুষ এই নাহিদের মতো সুপুরুষ নয়। আরজুর এবার আরও বড় বড় চোখে তাকালো নাহিদের দিকে। এই লোকটি কি তাকে অপমান করছে? এর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে আরজু তার গালে ২-৪টা দিয়ে বসত। নেহাত এই লোককে সে কিছু বলতে পারে না। এই লোকের দিকে তাকালেই তার কেমন প্রেম প্রেম পায়। উথাল পাতাল প্রেম। ভারী যন্ত্রণার মধ্যে আছে আরজু। আরজু নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। মনে মনে নাহিদকে কয়েকটা গালিও দিল। তার নজরকে বেহায়া বলছে, অথচ এই লোকটি তাকে পুরো স্কান করে বসে আছে। তার লেপটে যাওয়া লিপস্টিকে অবধি নজর দিয়েছে, অথচ তার নজর নিয়ে প্রশ্ন করছে। নাহিদ হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই রাতে বাইরে ঘুরে বেড়ানোর অভ্যাসটি পরিবর্তন করুন, না হলে কোনো একদিন বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবেন। দ্রুত বাসায় যান, রাইট নাও। শেষের কথাটা বেশ ধমকের সুরে বলল। আরজু কিছুটা কেঁপে উঠল। এই মানুষটি এত রাগী কেন? একটু মিষ্টি করে কি কথা বলতে পারে না? আরজু শাড়ির কুচি ধরে সামনে এগিয়ে গেল, আবার পেছনে ফিরে তাকাল। নাহিদ রাগী চোখে তাকিয়ে তাকে সামনে এগিয়ে যাবার ইশারা করল। আরজু আর দেরি করল না, দ্রুত বাসার দিকে এগিয়ে আসল। আরজুর ধ্যান ফেরে ফোনের রিংটোনে। স্ক্রিনে ভাসছে শুভর নাম। আরজু কল রিসিভ করতেই শুভ তাকে ধমক দিল আর বলল, তোকে বাসায় থাকতে বলেছিলাম না? পাকামো করে একা বেরিয়েছিস কেন? এত রাগিস কেন? অবনী একা ছিল তাই চলে এসেছি। সমস্যা হয়নি আসতে। আমার মাথা খারাপ করবি না। রাতে একা কোনো আক্কেলে বেরিয়েছিস? আরজু বিরক্ত হয়ে বলল, তুই ও আবার শুরু করিস না। আজ সবার জ্ঞানের বাণী শুনতে শুনতে অস্থির হয়ে গেছি। ঠিকমতো পৌঁছেছিস তো? হে, তুই টেনশন নিস না। বারান্দায় আয়, তোকে না দেখা অবধি মন শান্তি পাবে না। আরজু দ্রুত বারান্দায় এসে দেখল শুভ বাইকে বসে আছে। আরজু হাত নেড়ে বলল, এই ফাজিল, তুই এত রাতে এই জায়গায় দাঁড়িয়ে আছিস কেন? শুভ নরম সুরে বলল, সেটা যদি তুই বুঝতি তাহলে ভালোই হতো। আচ্ছা, আমি গেলাম। যা ঘুমিয়ে পড়। তুই আসলেই একটা পাগল। শুভ মনে মনে বলল।
শুধু তোর জন্য। সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখে পড়তেই ঘুম ভেঙে গেল ফুয়াদের। রাতে ভুল করে জানালার পর্দা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল। ঘড়িতে চোখ পড়তেই দেখল 9টা বাজে। ফোন তার মায়ের একটা মেসেজ। মাই বয়, আজ অন্তত নাস্তা করে নিস। তোর পছন্দের নাস্তা রেডি করতে বলেছি, আজ খেতে খারাপ লাগবে না। মেসেজটি দেখে ফুয়াদ তাচ্ছিল্যের হাসি মুখে নিয়ে ভাবল, আজ এমন কি স্পেশাল নাস্তা বানালো, যার জন্য তার মা জননী নিজের মূল্যবান সময় নষ্ট করে ছেলেকে মেসেজ করল। ফুয়াদ ফ্রেশ হয়ে নিচে নেমে আসল। রান্নাঘরে শব্দ পেয়ে সেদিকে এগিয়ে যেতেই দেখল একটা মেয়ের পেছনে ফিরে কিছু একটা করছে। এই মেয়েকে আগে দেখেছে বলে মনে হয় না। মেয়েটাকে দেখে ফুয়াদ একটু অবাক হল, কারণ মেয়েটি হাঁটু অবধি লম্বা চুল। এত লম্বা চুল সে আগে কখনোই দেখেনি। তার গার্লফ্রেন্ডেদের বেশিরভাগ ছোট চুল, যা রং বেরঙের কলার করা। এমন কালো লম্বা কেশ দেখার সুযোগ তার আগে হয়নি। বেনি করা চুলের ঘোচ্ছা দেখে ফুয়াদের মাথায় একটাই কথা আসলো, কেশবতী কন্যা। ফুয়াদের উপস্থিতি বুঝতে পেরে মেয়েটি পেছনে ফিরে তাকাল। ফুয়াদ কিছুটা চমকাল। কি স্নিগ্ধ মুখ! সে মনে মনে কেশবতী কন্যা শব্দটির আগে স্নিগ্ধময়ী কেশবতী কন্যা নামকরণ করল। মেয়েটি প্রথমে একটু চমকে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে ফুয়াদকে বলল, আপনি টেবিলে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ফুয়াদ ব্রু জোড়া কুঁচকে বলল, তুমি কে? মেয়েটি একটু ইতস্থ বোধ করে বলল, আমি আপনাদের নিউ শেফ। আমাকে গতকাল ম্যাডাম নিয়োগ দিয়েছেন। ফুয়াদ যেন কথাটা বিশ্বাস করতে পারল না। এই মেয়েকে দেখে আর যাই হোক সেফ মনে হয় না। সে কিছু না বলে টেবিলে যেতে যেতে তাচ্ছিল্যের হাসি মুখে এনে ভাবল, সেদিন সে নাস্তা না করাই মা নিউ সেফ রেখেছে। কিন্তু ফুয়াদ তো সেফের হাতে না, মায়ের হাতের রান্না খেতে চেয়েছিল। কিন্তু তার মা সেটা বুঝল না। ছেলের মন বুঝার ক্ষমতা তার নেই। একটু পর মেয়েটি টেবিলে নাস্তা দিতেই ফুয়াদ চলে যেতে চাইলে মেয়েটি মিষ্টি সুরে বলল, কি ব্যাপার, নাস্তা না করে কোথায় যাচ্ছেন? তোমাকে কষ্ট করে আমার জন্য রান্না করতে হবে না, আমি বাহিরে খেয়ে নেব। বাহিরে খাবেন মানে? আমি যে সকাল থেকে নাস্তা রেডি করলাম সেটার কি হবে? ফুয়াদ বিরক্ত হয়ে বলল, তুমি খেয়ে নাও, না হলে ডাস্টবিনে ফেলে দাও। কথাটি বলে ফুয়াদ বাসার বাহিরে বেরিয়ে এলো। মায়ের উপর ভীষণ অভিমান জমা হয়েছে তার। ছোটবেলা থেকেই সে বাবা মায়ের একটু আদরের জন্য সারা দিন অপেক্ষা করত। কিন্তু তারা বাসায় ফিরে বেশ টায়ার্ড থাকার কারণে তাকে তেমন একটা সময় দিত না। সেই সারা দিনে এক গাদা কথা জমা করে রাখত, কিন্তু সেই কথা শোনার সময় তাদের কখনোই ছিল না। ফুয়াদ ভীষণ চাইত 8-10 জনের মতো তার মা তাকে নাস্তা বানিয়ে নিজ হাতে খাইয়ে দিবে, কিন্তু তেমনটা কখনোই হতো না। গৃহকর্মীদের হতেই তাকে নাস্তা খেয়ে ড্রাইভারের সাথে স্কুলে যেতে হতো। ফুয়াদ বেশ সাধারণ জীবন চেয়েছে, কিন্তু সে তেমনটি কখনোই পায়নি। কর্পোরেট জগতে তার মা বাবা বেশ সফল হলেও বাবা মা রূপে তারা ব্যর্থ, ভীষণ ব্যর্থ। সকালে নাস্তার টেবিলে বসে সাবা খানম অবনীকে বললেন, 3 দিন বেশ ঘোরাঘুরি হয়েছে, এবার পড়ায় মনোযোগ দে। এইচএসসি পরীক্ষার আগে আর কোনো ট্যুর চলবে না। আম্মু, আমি কই এত ঘুরি? আপু তো সারা বছরই বেড়াতে যায়, তাকে তো কিছু বলো না। আরজু যাই করুক, ফাইনালে ভালো রেজাল্ট করে। বাই দা ওয়ে, আরজু তোর ইনকোর্সের রেজাল্ট দেয়নি? এবার আরজুর খাওয়া থেমে গেল। এত সময় নিজের প্রশংসায় ভাসালেও এবার তার তরি ডুবতে বসেছে। একটা সাবজেক্টে সে ফেল মেরে বসে আছে জানলে খালামণি তাকে ছাড়বে না। আরজু আমতা আমতা করে বলল, নোনা দেইনি। দিল তো তোমাকেই আগে জানাতাম তাই না? হুম। অবনী, জলদি নাস্তা শেষ কর,
তোর কলেজের দেরি হয়ে যাচ্ছে। আর আরজু শুভ কি আসবে নাকি আমি তোকে ড্রপ করে দিব? না খালামণি, শুভ আসবে। আচ্ছা। সাবা খানম নাস্তা শেষ করে বেরিয়ে যেতে যেতে তারাকে ফিসফিসিয়ে বললেন, আরজুর মুড তো ভালোই দেখছি। তুই কি শিওর গতকাল রাতে ওর মুড অফ ছিল? সত্যি বলতাছি খাল্লামা। বাসায় ঢুইকা আমারে এক ধমক দিল, কিন্তু আমি তো ঠিক সময়েই দরজা খুলছিলাম। আচ্ছা বাদ দে, আমি যাচ্ছি। জি খালাম্মা। অবনী নাস্তা খেতে খেতে বলল, আপু আমি একটা কথা ভাবছিলাম। কি? আমার মনে হয় নেতা সাহেব এটা ভালোমতোই বুঝে গেছে তুমি তাকে নিয়ে কি ভাবো। আরজু চমকে তাকালো অবনীর দিকে আর বলল, আমি আবার কি ভাবি? ঈশস, এমন ভাব করছো যে কিছুই জানো না। তুমি যে নেতা সাহেবের প্রেমে হাবু ডুবু খাচ্ছ সেটা তোমার নেতা সাহেব টের পেয়েছে। তুমি যে তার দিকে মুগ্ধতার নজরে তাকাও সেটাকেই সে বেহায়া নজর বলে দাবি করেছে। এই বেটা বেশ চতুর। আরজু চিন্তিত সুরে বলল, তোকে কে বলল এই কথা নেতা সাহেব বলেছে? আমি তো বলিনি। অবনী মুচকি হাসল, পরোটা মুখে পুরে বলল, একমাত্র এই মানুষটির কথা আসলেই তুমি এতটা বিচলিত হয়ে পড়। আপু তুমি কিন্তু দারুণভাবে এই নেতার মায়াজালে আটকে পড়েছ। আরজু নিজের ঠোঁট কামড় গভীর চিন্তায় ডুব দিল। সে কি আসলেই ওই মানুষটির প্রতি আসক্ত হয়ে পড়েছে? আরজুর মুখে হালকা হাসির আভা ছড়িয়ে পড়ল। ভালোবাসা নামক অনুভূতি আসলেই দারুণ। কেমন ব্যথাময় সুখ অনুভূত হয়। অবনী বলল, বুঝলে আপু এই ভালোবাসা হলো কিছুটা চুলকানির মতো। আরজু কপাল কুঁচকে বলল, কি? চুলকানি হলে যেমন চুলকাতে বেশ মজা পাওয়া যায় তেমনি প্রেমে পড়লে এমন ভালো লাগা কাজ করে। আর যখন চুলকানো শেষ হয় তখন জ্বালা শুরু হয়। ঠিক তেমনি প্রেমে পড়ার পর মানুষ ঠিক এতটাই মানসিক যন্ত্রণায় থাকে। প্রেম মানেই প্যারা। আরজু বিরক্তি সুরে বলল, এত কিছু রেখে তোর উদাহরণ হিসেবে চুলকানির কথাই মাথায় আসলো? এই উদাহরণটাই প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। তোর মাথা। যা কলেজে যা। যাচ্ছি তো। সত্যি কথার দাম নেই। অবনী যেতেই আরজু হেসে দিল। এই মেয়ে আসলেই একটা জিনিস। ক্লাস শেষ করে ব্রেক আওয়ারে বন্ধুমহল বসেছে ক্যাফেটেরিয়াতে। প্রচণ্ড গরমে যারা ঘেমে একাকার অবস্থা। সে ব্যাগ থেকে ছোট পকেট ফ্যান বের করে মুখের সামনে ধরল। গরমে বেচারির নাক লাল হয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, টুডেস ওয়েদার ইজ ভেরি হট। ফুয়াদ জারার চুলে টান দিয়ে বলল, এই ভাব কম নে। পাপা কি পরি ভাব বাসায় যেয়ে দেখা। সবারই গরম লাগছে। আরজুকে দেখ কেমন রেড টমেটো হয়ে আছে। কিন্তু তোর মতো ঢং কেউ করছে না। তাছাড়া ক্যান্টিনে এসি চলছে। ঈশস, এমন ভাব যেমন বিশাল মাপের সেলিব্রিটি সে। যারা রেগে বলল, ডোন্ট টক টু মি। তোর মতো বন মানুষ কি করে বুঝবে মানুষের সমস্যা? বন মানুষ আমি না, তুই। তোর অ্যাক্টিভিটি তো মানুষের কাতারে পড়ে না। আসমান থেকে নেমে আসা পেতনির মতো তুই। সাবিহা ব্রু যুগল কুচকে বলল, আসমান থেকে নেমে আসা পরি শুনেছি, পেতনি হয় সেটা তো শুনেনি। শুভ বলল, আমার কাছে পরি আর পেতনি দুইটাই এক লাগে। রিমি কৌতূহল হয়ে বলল, পরি আর পেতনি এক হয় কেমন করে? আরে দেখ, পরি দেখতে কেমন হয় তুই জানিস? দেখেছিস কখনো? রিমি মাথা নেড়ে না জানালো। শুভ বাকিদের উদ্দেশ্য করে বলল, পরি মানে সুন্দর, আকর্ষণীয় হবে এমন কোনো কথা নেই। সেটা দেখতে বিভৎস, কুৎসিতও হতে পারে। তাই দুটোই এক। আমাদের কবি গণ এদের আজাইরা বর্ণনা দিয়ে মানুষের মাথায় সেট করে দিয়েছে পরি মানে সুন্দর কিছু। বাস্তবিক অর্থে যার কোনো প্রমাণ নেই।
সাবিহা কিছুটা ভেবে বলল, আসলেই বিষয়টা ভেবে দেখার মতো। শুভ আরজুর দিকে তাকাতেই দেখল সে রাগে কটমট করে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আরজু দুই হাতে শুভর চুল টেনে ধরল। আকস্মিক হামলার জন্য শুভ মোটেও প্রস্তুত ছিল না। শুভ বলল, কি করছিস? আমার এই সুন্দর সিল্কি চুলগুলো টেনে ছিঁড়ে ফেলবি নাকি? হে, একদম সব চুল ছিঁড়ে ফেলব। জীবনে প্রথম যেদিন শাড়ি পরে স্কুলের প্রোগ্রামে গেছিলাম তখন কি বলেছিলি? কি বলেছিলাম? শয়তান, তুই বলেছিলি আমাকে পরীর মতো লাগছে। সারা দিন না হলেও 20 বার এই কথা বলেছিস। তাছাড়া আমি যেদিনই একটু সেজে আসি তুই তখনই বলেছিস পরীর মতো লাগছে। আমি বোকা, তোর কথা শুনে খুশি হতাম। কিন্তু আজ বুঝতে পারছি, কুত্তা, তুই আসলে মনে মনে আমাকে পেতনি বুঝিয়েছিস। শুভ ব্যাপারটা এতক্ষণে বুঝল। তার ফিলোসফি মার্কা কথাবার্তা যে তার মাথার উপরে বোম হয়ে ফুটবে সেটা কি বেচারা জানত? রামিম আরজুকে টেনে চেয়ারে বসিয়ে ধমকের সুরে বলল, কি শুরু করেছিস? তোরা কি এখনো সেই স্কুলে আছিস যে এইভাবে চুল টানাটানি করছিস? এই বাদরের সব চুল আমি টেনে ছিঁড়ে ফেলব। শুভ মাথায় হাত দিয়ে বসে আছে। এমন আক্রমণের শিকার আজ প্রথম হয়নি সে। সেই স্কুল লাইফ থেকেই আরজু নিজের সব রাগ শুভর চুলের উপর দিয়েই ঝাড়ে। শুভ চুলে হাত ঘষতে লাগল আর বলল, বেয়াদব মহিলা, আমি কি বুঝিয়েছিলাম তুই ভালো করেই জানিস। তবুও আমার চুলের উপর দিয়ে টর্নেডো চালিয়েছিস। আরজু কপট রেগে বলল, তুই আমার সাথে কোনো কথা বলবি না। তোর মনে কি শয়তানি চিন্তা ছিল আমি বুঝব কিভাবে? বুঝবি কেন? যেটা বুঝার সেটা তো জীবনেও বুঝবি না। বেকুব একটা। চিকেন প্যাটিসে কামড় বসিয়ে যারা বলল, চিকেন প্যাটিস খেতে খেতে তোদের দুজনের ঝগড়া দেখতে কি যে জোশ লাগছে বলে বুঝাতে পারব না। চালিয়ে যা, চালিয়ে যা। ফুয়াদ যারা রাত খাওয়া প্যাটিস ছিনিয়ে নিয়ে মুখে পুরে বলল, একাই মজা নিবি? আমিও নেই। আরজু বিরক্ত হয়ে ক্লাসের দিকে চলে গেল। রিমি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, এই সুন্দরী রমণীকে তো সবাই মিলে ভালোই রাগিয়ে দিল। এবার বাকি দিন ওর অভিমান ভাঙতে ভাঙতে কাটা। আমি ক্লাসে গেলাম। সারা ক্লাস আরজু শুভকে ইগনোর করল। শুভ মনে মনে ভাবছে সুন্দরী মেয়েদের মাথার উপরের ডিস্ক মনে হয় ফাঁকাই থাকে। না হলে এই সুন্দরী রমণী এতদিনে তার চোখের ভাষা ঠিক বুঝে নিতে সক্ষম হতো। সারা ক্লাস শুভ আরজুকে নানা কায়দায় মানানোর চেষ্টা করল। আরজু মনে মনে হাসল। শুভকে মাঝে মাঝে এমন বেকায়দায় ফেলতে আরজু বেশি মজা পায়। কারণ সে রেগে গেলে রাগ ভাঙানোর শুভ সকল চেষ্টাই তার মনে প্রশান্তি দেয়। তার এই স্বভাবকে অবনী আহ্লাদীপনা বললেও তার কাছে সকলের ভালোবাসা পেতে ভীষণ ভালো লাগে। হয়তো সবার ভালোবাসার মাঝে বাবা মায়ের ভালোবাসার অভাব মোচন করতে চায়। শেষ পর্যন্ত ক্লাস শেষে ক্যাফেটেরিয়াতে চকলেট পেস্ট্রি খাওয়ার পরই আরজু মান অভিমান ভাঙ্গে। ক্যাফেটেরিয়া থেকে বের হওয়ার সময়ই তার দেখা হয় তাদের সিনিয়র ভাই সাইদের সাথে। যারা আরজুর কানে কানে ফিসফিসিয়ে বলল, এসে গেছে তোর শুভাকাঙ্ক্ষী, তোর ধর্মের ভাই। চুপ। সাইদ আরজুকে দেখেই মুচকি হেসে বলল, কি অবস্থা আরজু, কেমন আছো? আরজু মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। আজ অনেক দিন পর তোমার দেখা পেলাম। জি ভাইয়া, সামনে ইয়ার ফাইনাল, তাই ব্যস্ত আছি। ভালো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে কিন্তু। জি ভাইয়া। সাইদ জারার দিকে তাকিয়ে বলল, কি খবর জারা? যারা কিঞ্চিত হেসে বলল, এই তো ভালো ভাইয়া। সাইদ হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে বলল, তোমাদের তো ক্লাস শেষ,
আচ্ছা বাসায় যাও। সাইদ চলে যেতেই ফুয়াদ বলল, শালা খবিশ একটা, মেয়েদের দেখলেই সাহায্যের জন্য লেলিয়ে পড়ে। আমাদের দিকে কিন্তু ফিরেও তাকালো না। আরজু বিরক্ত হয়ে বলল, সাইদ ভাইকে নিয়ে তোদের সমস্যা কি বলতো? এই লোকটা কতভাবে আমাদের হেল্প করেছে জানিস? সাবিহা বলল, আসলেই সাইদ ভাইকে খুব ভালো লাগে। এই মানুষটা না থাকলে কি পরিমাণ রাগিংয়ের শিকার যে হতাম সেটা বলে বুঝাতে পারবো না। বিশেষ করে আরজুকে তো উনি বহুবার হেল্প করেছে। ভার্সিটির প্রথম দিন থেকেই আরজুকে এই সব ঝামেলা থেকে বাঁচায়েছে। পরবর্তীতে ওর ফ্রেন্ড হওয়ার পর থেকে আমরাও এই যন্ত্রণা থেকে বাঁচতে পেরেছি। যারা ব্যঙ্গ করে বলল, সুন্দরী মেয়ে দেখলে এরা এমন করেই হেল্প করতে দৌড়ে আসে। আমি ড্যাম শিওর এই বেটা আরজুর উপর প্রথম দিনেই ক্রাশ খেয়েছে। তাছাড়া ভার্সিটিতে এই পাতি নেতার ভালোই দাপট আছে। তাই তো এই ভার্সিটিতে আরজুকে কখনো কেউ রেগিং দেওয়ার সুযোগ পায়নি। তাছাড়াও ইউনিভার্সিটি সকল ছেলেই আরজুকে দেখে ইমপ্রেস হলেও কখনোই সামনে এসে কিছু বলার সাহস পায়নি। না হলে এত দিনে আমাদের আরজুর ম্যাডামের রূপের আগুনে ঝলসে কত ছেলেই প্রপোজ করে বসত। ফুয়াদ হেসে বলল, এমন দুই একটা ছাত্রদলের নেতা আশিক হয়ে পিছে ঘুরলে ভালো ফায়দা আছে। বাকি ছেলেদের খপ্পর থেকে বাঁচা যায়। আরজু কপট রেগে বলল, তোদের সবার ধারণা ভুল। সাইদ ভাই আমাকে সবসময়ই নিজের ছোট বোনের চোখে দেখে। এই মানুষটার চোখে আমি সবসময় আমার নিজের জন্য সম্মান দেখেছি। কোনো বাজে নজরে আমার দিকে তাকায়নি। শুভ বলল, আমার কাছেও সাইদ ভাইকে দেখে তেমনই মনে হয়। আরজুকে যথেষ্ট স্নেহ করে। যারা হেসে বলল, আরজু, তোর পুরো জীবনটাই তো নেতাময় হয়ে গেছে। কিছু নেতা তোর পিছে ঘুরে আর তুই কিছু নেতার পিছনে ঘুরিস। তোর মনে হয় নেতা রাশি। আরজু মিনমিনিয়ে বলল, আমি কোনো নেতার পিছে ঘুরি না। বিকেলে রামিম বাসায় পৌঁছে দেখল তার মা সোফায় বসে পরীক্ষার খাতা দেখছে। রামিম মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তিনি পরম আদরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে বাবা, আজ অনেক টায়ার্ড? কিছুটা মা। একটু মাথায় হাত বুলিয়ে দাও। তোকে কতবার করে বলেছি এই সব টিউশন ছেড়ে দে। সবটা আমি সামলে নিব। মা, তুমি তো সেই ছোটবেলা থেকেই দেখছি সামলাচ্ছ। তখন ছোট ছিলাম বলে কিছু করতে পারিনি, কিন্তু এখন তো বড় হয়েছি তাই তোমাকে একটু হেল্প করতে চেষ্টা করছি। আজ তোর বাবা বেঁচে থাকলে এই বয়সে তোকে এত কষ্ট করে টিউশন করতে হতো না। এই সবের মাঝে নিজের পড়াশোনার ক্ষতি করিস না। তোকে নিয়ে আমার অনেক আশা ভরসা। তুমি চিন্তা করো না, খুব জলদি একটা জবের ব্যবস্থা করে নিব। তখন আর তোমাকে কোনো কাজ করতে দিব না। আমি কিন্তু একা বাসায় থাকতে পারবো না। তোকে বিয়ে দিয়ে বউ এনে তবেই আমি রিটায়ার্ড নেব। রামিম তাচ্ছিল্যের হেসে বলল, চাল চুলোহীন ছেলের কাছে কোনো মেয়ে কষ্ট করতে আসবে মা? আমার কি অত যোগ্যতা আছে নাকি? আমি জানি আমার ছেলের যোগ্যতা কি। আমার ছেলে কম কিসে? একটা চাকরি পেলে দেখবি মেয়ের বাবারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। রামিম মুচকি হাসল। তার মা ছেলেকে নিয়ে কত স্বপ্ন বুনে রেখেছে। এবার তাকে এই টুকরো টুকরো স্বপ্নগুলো জোড়া লাগাতে হবে। সব সুখ এই মমতাময় পেয়ে এনে দিতে চায় রামিম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে নাহিদ বাসায় পৌঁছালো মধ্যে রাতে। ডোরবেল বাজাতেই তার বাসার গৃহকর্মী দরজা খুলে দিল। নাহিদ দেখল মেয়েটি ঘুমে হেলে দুলে পড়ে যাবার জোগাড়। সেই গম্ভীর মুখে বলল, এখনই পড়ে মাথা ফাটাবি, যা রুমে যেয়ে ঘুমিয়ে পড়। কথাটি বলে নাহিদ ক্লান্ত দেহখানা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। পেছনে থেকে সুমি নামক মেয়েটি বলে উঠল, ভাইজান, বড় স্যার আসছে। নাহিদ যেতে যেতে বলল, আমি এখন ভীষণ ক্লান্ত সুমি।
আগে ফ্রেশ হব। সুমি আর চোখে পাশের সোফায় বা পায়ের উপর ডান পা তুলে রাখা ভদ্রলোকটির দিকে তাকাল। তিনি আয়েশি ভঙ্গিতে কফি খাচ্ছেন। প্রায় ঘণ্টা খানেকের মধ্যে ভদ্রলোক এই নিয়ে 3 কাপ কফি শেষ করলেন। সুমি চোখজোড়া কচলে রান্নাঘরের দিকে পা বাড়াল। এমন রাত জাগা তার প্রতিদিনের কাজ। কারণ নাহিদ অধিকাংশ সময় গভীর রাতে বাসায় ফেরে। নাহিদ নিচে নেমে আসলো প্রায় ঘণ্টা খানেক পর। নাইম মাহমুদ ঘড়িতে সময় দেখে নিলেন। তখন সময় রাত 2টা। এত রাত অবধি বসে থেকে তারও বারবার চোখ লেগে আসছিল। তাই কফি দিয়ে সেই ঘুম তাড়াবার চেষ্টা করছিলেন। বাসায় ঢুকেই যে নাহিদ তাকে দেখেও না দেখার ভান করে উপরে চলে যাচ্ছিল সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছেন। নাহিদ সামনের বিশাল সোফায় এসে বসল। তার সকল মনোযোগ ফোনের মাঝে। নাইম মাহমুদ বুঝতে পারলেন ছেলে তাকে ভদ্রভাবে ইগনোর করছে। তিনি গলা পরিষ্কার করে নড়ে চড়ে বসলেন। এতেও যেন সামনের সুদর্শন যুবকটির দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হলেন। আর সময় ব্যয় না করে তিনি বললেন, তুমি কি প্রতিদিন এত রাত করে বাসায় ফেরো? নাহিদের নির্বিকার জবাব, হ্যাঁ। আজকাল বাসায় তেমন একটা যাও না কেন? তোমার দাদি এই নিয়ে কতবার তোমাকে খবর পাঠিয়েছে? নাহিদ তার ভেজা চুলে হাত বুলিয়ে আশেপাশে তাকিয়ে বলল, ব্যস্ত ছিলাম। দাদির সাথে আমার কথা হয়েছে। নাইম মাহমুদ যেন এবার কোনো কথা খুঁজে পেলেন না। কি অদ্ভুত, নিজের ছেলের সাথে কথা বলতেও কতরকম দ্বিধাবোধ কাজ করছে। দুজনই কিছুক্ষণ নীরবতা পালন করে রইল। তারপর নাহিদ গম্ভীর স্বরে বলল, আর কিছু বলবেন? না হলে আসতে পারেন। নাইম মাহমুদ কিছুটা রাগান্বিত হয়ে বললেন, আবারও বলছি, এই পলিটিক্স ছেড়ে বেরিয়ে এসো। তোমার আর একটা রাস্তার গুন্ডার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা রাস্তায় মাস্তানি করে আর তুমি গদিতে বসে। নাহিদ এবার নাইম মাহমুদের চোখের দিকে তাকাল। ক্রোধের সাথে বলল, আমি তো কখনোই বলিনি যে আমি ভালো মানুষ। রাজনীতির মাঠে কোনো ভালো মানুষ টিকে থাকতে পারে না। আর আমাকে নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ সমাজে আমি আপনার নাম ইউজ করে ক্ষমতায় টিকে আছি এমন তো নয়। বরং আমার এই পজিশন আমি তিলে তিলে তৈরি করেছি। তুমি কি মনে করো মানুষ তোমাকে খুব ভালোবাসে? তোমার ভাষণ শুনে হাজারো করতালির মাঝে হাজারো মানুষের ঘৃণা, গালি লুকিয়ে থাকে, সেটা পরিমাপ করেছ? নাহিদ বাঁকা হাসল আর বলল, এই পজিশনে আসার আগে বহুবার মাঠে নেমে কাজ করেছি। তালি আর গালি দুইটাই হজম করার মনোভাব আমার আছে। তাই আপনাকে আমার চিন্তা করতে হবে না। আপনার অন্য সন্তানদের না হয় মনমতো তৈরি করে নিন। কারণ আপনার আদর্শবান সন্তান হবার কোনো ইচ্ছে আমার নেই। নাইম মাহমুদ ক্রোধে ফেটে পড়লেন। সোফা ছেড়ে উঠে বললেন, তুমি অত্যন্ত অসভ্য হয়ে গেছ। বাবার সাথে কি করে কথা বলতে হয় সেটা অবধি ভুলে বসে আছো। যে সারাদিন গুন্ডা মাস্তানদের বগলের তলায় নিয়ে ঘুরে, তার কাছে এর চাইতে ভালো ব্যবহার আশা করা যায় না। নাহিদ কিছু বলল না। বসে বসে রগে ফুঁসতে লাগল। আসলে এই মুহূর্তে তার সামনের মানুষটির সাথে কোনো প্রকার তর্কে জোড়াতে ইচ্ছে করছে না। নাইম মাহমুদ দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়লেন। কখনো নাহিদের প্রতি রাগ হচ্ছে তো কখনো নিজের প্রতি। তার উদাসীনতার কারণেই ছেলেটা একদম বকে গেছে। তার উপর পলিটিক্সে আসার পর থেকে যেন নাহিদ আরও বেশি কঠোর হয়ে পড়েছে। নাহিদ সোফায় তখনও বসে আছে। তার চোখজোড়া রক্তিম আকার ধারণ করেছে। এই অযাচিত অধিকারবোধ সে মোটেও পছন্দ করে না। প্রচণ্ড ক্ষোভে সে সামনে থাকা কফির মগটা ফ্লোরের দিকে ছুঁড়ে মারল। এতেও যেন তার রাগ কমছে না। সুমি দ্রুত সোফার রুমে এসে দেখল নাহিদ উপরে নিজের রুমের দিকে যাচ্ছে। সে জানত এমনি হবে।
কারণ যতবার বড় স্যার এই বাসায় এসেছেন ততবারই ভাইজান রেগে কিছু না কিছু ভাঙচুর করে। বাবা ছেলের সম্পর্কে এত তিক্ততা থাকতে পারে সেটা সে আগে জানত না। সেই জন্মের পর নিজের বাবাকে দেখেনি। তার জন্মের আগেই তার বাবা মারা যায়। আসলে সামনে থাকতে আমরা সেই জিনিসের কদর করতে জানি না। খোলা বারান্দায় বসে নাহিদ নিকোটিনের ধোঁয়া উড়তে লাগল। সারাদিন হাজারো মানুষের মাঝে ঘেরাও থাকলেও রাতের আধারে সে একা। হয়তো এই একাকিত্ব তার বেশি ভালো লাগে। না হলে সবাই থাকতেও সে নিজেকে কেন সবকিছু থেকে গুটিয়ে নিয়েছে। বিকেলে কোচিং শেষ করে অবনী আর তার বান্ধবীরা বেরিয়েছে বাসার উদ্দেশ্যে। রাস্তায় হঠাৎ ফুচকার দোকান দেখে তাদের জিভে পানি চলে এসেছে। 3 বান্ধবী মিলে হামলা দিল দোকানে। বিথি বলল, মামা 3 প্লেট ফুচকা দিবেন, একটা কড়া ঝাল দিয়ে আর 2টা একটু কম ঝাল। অবনী বলল, এত ঝাল কেমন করে খাস? আমার তো নাক মুখ জ্বলে যায়। বিথি হেসে বলল, তুই কেমন করে বুঝবি ঝাল খাওয়া কি মজা? অবনী হাসতে হাসতে বলল, দেখিস এখন বেশি ঝাল খেলে কাল সকালে বাথরুমে সেটার ঝাঁজ টের পাবি। অবনীর কথা শুনে সুরভি হেসে দিল। কিছুক্ষণ পর ফুচকা চলে এলে তারা রীতিমতো ঝাঁপিয়ে পড়ল। কয়েকটা খাওয়ার পর অবনী দেখল ঝালের মাত্রা একটু বেশি। কিন্তু বাঙালি নারী ফুচকার মায়া ছাড়তে নারাজ। হু হা করতে করতে আরও 2টি মুখে পুরে নিল। কিন্তু এখন তার মনে হচ্ছে মুখ জ্বলে যাচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে হাত দিয়ে মুখে বাতাস করতে করতে বলল, ওই আমার ফুচকা এত ঝাল কেন? কোনোভাবে ওই বিথি চুন্নির ঝাল ফুচকা আমার হাতে ধরিয়ে দিয়ে যায়নি তো? সুরভি আরেকটা ফুচকা মুখে পুরে বলল, কই আমারটা তো ঠিক আছে। বিথি মাথা চুলকে বলল, এর জন্যই তো বলি এত ঝাল দিতে বলার পর ও ঝাল লাগে না কেন? বেটা মনে হয় ভুল করে আমারটা তোকে দিয়ে গেছে। অবনী ঝালে অস্থির হয়ে পড়ল আর বলল, ও মা, মুখ জ্বলে গেল, ওই পানি দে। সুরভি ব্যাগ থেকে দ্রুত পানির বোতল বের করে এগিয়ে দিল। অবনীর ফর্সা মুখ ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। অবনী দ্রুত কয়েক ঢোক পানি গিলেও সুবিধা করতে পারল না। আবারও মুখ ভর্তি পানি নিয়ে বসে রইল। এতে যদি ঝাল একটু কমে। কিন্তু কিছু সময় পরই সেই পানীয় উত্তপ্ত হয়ে উঠল। সে পেছনে ফিরে মুখে রাখা পানি ফুস করে ফেলে দিল। কিন্তু সেখানে ঘটল এক দুর্ঘটনা। অবনী দেখল সে বাইকে বসা কোনো ছেলের মুখে সেই পানি ফেলেছে। ভালো করে খেয়াল করতেই দেখল এটা সেই ছেলে যার সাথে সিলেটে যাবার সময় দেখা হয়েছে। অবনী অবাক হয়ে তাকিয়ে রইল। এই লোককে সে দেখবে ভাবতে পারেনি। অবনী জিভ কাটল। এই রোবট মানব ছেলের উপরই সে পানি ফেলতে গেল। তার যত অপকর্ম এই লোকের সামনেই প্রকাশ পায়। নিশান প্রচণ্ড রেগে অবনীর দিকে তাকাল। তার সারা মুখে পানি লেগে আছে, যা বেয়ে বেয়ে তার গ্রে কলার শার্ট টিভি যে দিয়েছে। অবনীকে দেখে যেন তার মেজাজ আরও বেশি বিগড়ে গেল। মাত্রই সে এই জায়গাতে বাইক থামিয়েছিল। বারবার কল আসছে তাই বাইক থামিয়ে কল রিসিভ করতে চেয়েছিল। কিন্তু বাইক থামানোর সাথে সাথেই কেউ যেন তার মুখে পানি ছুঁড়ে মারল। যেই সেই পানি না, কুলি করা নোংরা পানি। কিন্তু ওই বাদর মেয়েটাকে দেখে তার মেজাজ বিগড়ে গেল। নিশান বাইক থেকে নেমে অবনীর সামনে এসে ক্ষিপ্ত হয়ে বলল, এই মেয়ে সমস্যা কি তোমার? সব জায়গাতেই কি তোমার ঝামেলা না পাকালে হয় না? মুখের পানি কোথায় ফেলতে হয় জানো না? অবনী চোখ পিট পিট করে তাকাল। তার নিঃশ্বাসের গতি বাড়ল। কথা বলছ না কেন? অবনী স্বাভাবিক হয়ে মিনমিন স্বরে বলল, আসলে সরি, আমি খেয়াল করিনি। তোমার খেয়াল থাকে কোথায়? বাবা মায়ের হাত ছেড়ে রাস্তায় কেন নেমে এসেছ? এই কারণেই বাচ্চা কাচ্চা আমার একদম পছন্দ না। অবনীর এবার রাগ হল।
এই লোকের সমস্যা কি? কলেজ পড়ুয়া স্টুডেন্ট বাচ্চা কাচ্চা হয় কি করে? এমনি ঝালে তার কান দিয়ে ধোয়া উঠছে। অবনী কিছুটা রেগে বলল, আরে আজব! সমস্যা কি আপনার? সরি বলার পরও ফুটেজ কেন খাচ্ছেন? একই বলে চোরের মায়ের বড় গলা। একে দোষ করেছ তার উপর তর্ক করছ। বাচ্চা মানুষের মতো থাকবে। অবনী এবার বেশ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বোতলের পানি নিশানের মুখে ছুঁড়ে মারল। অবনীর এই আকস্মিক কাণ্ডে সকলেই চমকে উঠল। সুরভি অবনীর পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, এইটা কি করলি? দোষ কিন্তু তোর ছিল। অবনী রাগে গজগজ করতে করতে বলল, সরি বলেছিলাম না? তারপরও কেমন ভাব দেখাচ্ছে দেখিসনি? হঠাৎ নিশান অবনীর খুব কাছে এসে তার গলার স্কার্ফটি খুলে নিল। অবনী ও তার বন্ধুবীরা রীতিমতো ঘাবড়ে গেল। অবনী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। নিশান স্কার্ফটি দিয়ে নিজের মুখ মুছে অবনীর মুখের উপর ছুঁড়ে মারল। আর ক্ষিপ্ত হয়ে বলল, নেক্সট টাইম এমন করলে তোমাকে এইভাবে আছাড় দিব। বাচ্চা বলে ছেড়ে দিল ম। নিশান অবনীকে শাসিয়ে বাইকে উঠে চলে গেল। অবনী তখনও নিশানের যাওয়ার দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। শুভ আজ সকাল সকাল রেডি হয়ে নিল। দরজার কাছে আসতেই শোভা বলে উঠল, এত সকাল সকাল হিরো সেজে কোথায় যাচ্ছ? আজ তো অফ ডে। শুভ জুতার ফিতা লাগাতে লাগাতে বলল, আরজুদের বাসায়। ওকে নিয়ে বের হব। ডেটে যাচ্ছ নাকি? এক থাপ্পড় খাবি। আরজু কি আমার গার্লফ্রেন্ড? ইসস, কি ভাব! আরজু আপু তোমার অফিসিয়াল গার্লফ্রেন্ড নাই হতে পারে, কিন্তু যে কেউ দেখলেই বুঝবে তোমাদের মধ্যে কিছু তো চলছে। তোর মাথা চলছে। আরজু আমাকে বেস্ট ফ্রেন্ডের বেশি কিছু ভাবে না। আর তুমি? শুভ শোভার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে মুচকি হেসে চলে গেল। বাসার ডোর বেল বাজতেই তারা দরজা খুলে দিল। শুভকে দেখেই তার মুখে অন্ধকার নেমে আসল। শুভকে তার তেমন একটা পছন্দ না। ছেলেটা যখন তখন আরজুর রুমে ঢুকে পড়ে। সারাদিন আরজু আর শুভকে কাছাকাছি দেখে সে বিরক্ত হয়। তার মতে একটি ছেলে আর একটি মেয়ে কখনোই বেস্ট ফ্রেন্ড হতে পারে না। কিন্তু তার কথা কেই বা শুনবে? খালাম্মা নিজেই এদের বাধা দেয় না। বড়লোকের এত ফ্রি মাইন্ডেড বিহেভিয়ার তার মোটেও পছন্দ না। শুভ তারাকে দেখে শান্ত দৃষ্টি রেখে বলল, কি অবস্থা তারাবানু? তারাবানু ডাকাটি তারার বেশ অপছন্দের। আর শুভ ইচ্ছে করে তাকে এই নামে ডাকে। যখন তারা রেগে মুখটা বাংলার পাঁচ করে ফেলে সেটা দেখতে শুভ বেশ মজা পায়। তারা যে তাকে অপছন্দ করে সেটা শুভ ভালো করেই জানে। তারা বেশ অনাগ্রহ প্রকাশ করে বলল, ভালো। শুভ ভেতরে প্রবেশ করে বলল, আরজু কোথায়? বড় আপা ঘুমায়। শুভ হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে এখনো ঘুমে? ওর ঘুম বের করছি। আপনি বসেন, আমি আপারে ডাইকা দিতেছি। তোমাকে কষ্ট করতে হবে না তারাবানু। তুমি তো এই রাজ্যের শাসক। আমি তোমার গোলাম। তুমি তোমার আসন গ্রহণ করো। তারা মুখ ভেঙচে চলে গেল। আরজুকে নিয়ে তার মহা চিন্তা। সুন্দরী মেয়ে মানুষের পেছনে এমন ছেলেরা লেগেই থাকে। আর আরজু হল আগুন সুন্দরী। শুভর আরজুর প্রতি দুর্বলতা অনেকটা সে বুঝতে পেরেছে। এই ছেলে যে আরজু আপাকে অন্য নজরে দেখে সেটা সে বুঝতে পারে। তার মতে আরজুর মতো সুন্দরীর কোনো রাজপ্রাসাদের রানী হওয়া দরকার। ডাইনিংয়ের পাশে আসতেই দেখতে পেল জুবাইর আহমেদ ও সাবা খানম নাস্তা করছেন। শুভকে দেখেই জুবাইর আহমেদ উচ্ছ্বাসিত হয়ে বললেন, আরে শুভ, কেমন আছো? কতদিন পর তোমার দেখা পেলাম। এই তো আঙ্কেল, ভালো আছি। আপনি তো দেখছি আরো ইয়াং হয়ে গেছেন। তাই নাকি?
একদম। সাবা খানম বলে উঠলেন। শুভ, এই লোককে পাম দিও না, না হলে দেখা যাবে জমিনে পা পড়বে না। জুবায়ের আহমেদ মলিন মুখে বললেন, এই একমাত্র তুমিই আমার কদর বুঝলে না। এত ড্রেসিং জামাই পেয়েও পাত্তা দাও না। ফালতু কথা কম বলো। বয়স বাড়ছে, এখনো নিজেকে যুবক ভাবা তোমার বোকামি। আমি তো যুবকই, বয়স আর কত 20 হবে। শুভ হেসে উঠল, বলল, একদম ঠিক। সাবা খানম বললেন, এসব কথা ছাড়, শুভ নাস্তা করতে বসো। খালামণি, ওই 2 বাদর কোথায়? বাদরের দল ঘুমায়। বন্ধের দিনে 12টা না বাজলে এদের ঘুম ভাঙ্গে না। ব্যাপার না খালামণি, আমি এসে গেছি তো এবার এদের দুজনের ঘুম উড়ে যাবে। ওদের নিয়ে আসি, তারপর একসাথে নাস্তা করব। শুভ চলে গেল আরজুর রুমে। অন্যদিকে তারা খাবার সার্ভ করতে লাগল। গভীর ঘুমে আচ্ছন্ন আরজুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে শুভ। এত মিষ্টি কেন এই মেয়েটি? শুভর মনে পড়ছে সেই ছোট্ট গাল ফোলা কিউট আরজুর কথা। কথায় কথায় মেয়েটা তার সাথে অভিমান করত, আর তাদের মধ্যে ঝগড়া হলেই সে আরজুর চুলের ঝুঁটি ধরে টানাটানি করত। তবে তারা একদিনের বেশি ঝগড়া করে থাকতে পারত না। এখনো ঝগড়া হলে শুভ যদি তার রাগ না ভাঙ্গে তবে ম্যাডামের আরও অভিমান হয়। রাত হলেই কল করে কেঁদে কেঁদে শুভকে ধমকায়। যত রাতই হোক এই ম্যাডামের রাগ ভাঙাতে শুভকে আইসক্রিম চকলেট নিয়ে আসতে হয়। শুভ কয়েকবার আরজুকে ডাকার পরও আরজু উঠল না। পাশের টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে আরজুর মুখে ছুঁড়ে মারতেই আরজু এক লাফে উঠে বসল আর বলল, এই কে রে? শুভ হো হো করে হেসে বলল, তোর জম। একটা লাথি মারব ছাগল। এইভাবে কেউ পানি ছুঁড়ে মারে? তাহলে কি করব? ভালো করে ডেকে কোনো লাভ হলো না, তাই এই পদ্ধতি অ্যাপ্লাই করেছি। কুত্তা দেখিস, বউয়ের হাতে মার খেতে খেতে তোর দিন যাবে। ব্যাপার না, ছোটবেলা থেকেই তোর হতে মার খেয়ে অভ্যাস আছে। এখন জলদি উঠো। আরজু চোখ কচলাতে কচলাতে বলল, কেন? ঘুমাতে দে। ঘুম পড়ে, আজ তোকে নিয়ে সারাদিন ঘুরব। আরজুর চোখ চক চক করে উঠল। কতদিন আগের মতো ঘোরা হয় না। আরজু বলল, আমার ডিপি চেঞ্জ করা লাগবে। ক্যামেরা এনেছিস? হে ইয়াহু, আজকে ছবি তুলে ফাটিয়ে ফেলব। কি পরব বলতো? শুভ মুচকি হেসে বলল, শাড়ি। কাশফুল ঘেরা মাঠে আরজু নানান পোজ দিয়ে ছবি তুলছে, আর শুভ বেশ উৎফুল্ল নিয়ে ক্যামেরায় ক্লিক করছে। বেশ কিছুক্ষণ পর আরজু বলল, আর না, আমি টায়ার্ড, একটু বসি। দুজনই বসে পড়ল ছোট্ট ঝিলের পাশে। আরজু নীরবে বেশ কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করল। স্নিগ্ধ ঠান্ডা বাতাস। আরজু মনে মনে ভাবল, এই মুহূর্তে পাশে নেতা সাহেব থাকলে মন্দ হতো না। নেতা সাহেবের কাঁধে মাথা রেখে হাজারো গল্প করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? আরজুর নিজের উপর রাগ হল। এমন আকাশের চাঁদ হয়ে থাকা মানুষটিকে কেন মন দিয়ে বসল? একটা দীর্ঘশ্বাস ফেলে আরজু বলল, শুভ, দুর্বোধ্য কোনো কিছুর মায় পড়ে গেলে কি করা উচিত? শুভ এত সময় একটা ঘোরের মাঝে ছিল, মুগ্ধ চোখে আরজুকে দেখছিল। হঠাৎ আরজুর কথায় স্বাভাবিক হয়। শুভ বুঝল আরজুর এই কথার মানে, তাই মুচকি হেসে বলল, মায়া জিনিসটা বড্ড খারাপ। মায়া মানুষকে দুর্বল করে তুলে। তখন মানুষ ঠিক বেঠিক যাচাই করতে পারে না। তাই অনেকেই মায়াকে ভালোবাসা মনে করে ভুল করে। আরজু পাশের ঝিলে দৃষ্টি নিবন্ধ রেখে বলল, ভালোবাসা এত কমপ্লিকেটেড কেন? ভালোবাসা হলো গভীর সমুদ্রের মতো, যার মাঝে একবার পড়লে শুধু তলিয়ে যেতে থাকে।
এর থেকে উত্তরণের কোনো উপায় নেই। ঠিক বলেছিস। যেমনটা সাবিহার হয়েছে। মেয়েটা তৃষ্ণার্ত চাতকের মতো রামিমের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছে। ঠিক বলেছিস। দেখিস না আজকাল রামিম সাবিহাকে অনেকটা এড়িয়ে চলে। আমরা সবাই জানি সাবিহা রামিমের প্রতি কতটা দুর্বল। মেয়েটা ওকে অসম্ভব ভালোবাসে। কিন্তু রামিম বুঝেও না বুঝার ভান করছে। বিষয়টা আমিও জানি না কেন। তবে আমার মনে হয় রামিম ও সাবিহাকে ভালোবাসে। হয়তো ওর ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য ইতস্ত বোধ করছে। হোয়াট রাবিশ! ভালোবাসা কি ফিনান্সিয়াল কন্ডিশন দেখে হয় নাকি? এই ছেলেটা এত সহজ বিষয় বুঝবে কবে? আল্লাহ জানে। আরও কিছুক্ষণ তারা নানান গল্প করল। দুপুরের দিকে তারা গেল রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আরজু তির্যক দৃষ্টি ফেলে বলল, কি ব্যাপার, এত দামি রেস্টুরেন্টে আনলি? আঙ্কেলের ওয়ালেট মেরে দিয়েছিস নাকি? জি না, তোকে নিয়ে বের হব শুনে আমার বাপ পকেট গরম করে দিয়েছে। আমার বাপকে কিভাবে পটিয়েছিস বলতো? তোর কথা শুনলেই সে একদম গলে যায়। সেটা বুঝবি না। আঙ্কেলকে তো আমি ছোটবেলা থেকেই পটিয়ে ফেলেছি। আগে এটা বল, আমার কথা বলে নিজের পকেট কতবার গরম করেছিস? অগণিত বার। বলেই শুভ হাসতে লাগল। আরজু টেবিলের নিচে শুভর পায়ে লাথি মেরে বলল, দাঁড়া, তোর বাটপারি আঙ্কেলের কাছে ফাঁস করে দিব। দিস আমি ভয় পাই নাকি? এখন অর্ডার কর। খাবার চলে আসলে তারা খেতে শুরু করল। আরজু হেসে বলল, বুঝলি, আমার মনে হচ্ছে কোনো ডেটে এসেছি। পুরাই ফরমাল সবকিছু এই জায়গায়। ভাবতেই পারিস সমস্যা কি? আরজু খিল খিল করে হেসে উঠল। আর বলল, ডেটে আর তোর সাথে? এটা ভাবতেই আমার হাসি পাচ্ছে। রাগ উঠলে দেখা যাবে সব খাবার তোর মাথায় ঢালা শুরু করেছি। শুভ চোখ নামিয়ে আপন মনে শুধাল, আমার জন্য তো এটা ডেট। কিন্তু তুই কবে বুঝবি? কবে আমাকে একটু সিরিয়াসলি নিবি? কিছুক্ষণ পর আরজু গেল ওয়াশরুমে দিকে। কিন্তু সেখানে অনেক ভিড়। একজন ওয়েটার বলল উপরের ফ্লোরের ওয়াশরুম ফাঁকা আছে। তাই আরজু লিফটে চড়ে উপরে চলে গেল। ওয়াশরুমের সামনে এগুতেই অসাবধানতাবশত হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খেল আরজু। আকস্মিক ধাক্কায় সে পড়ে যেতে নিলেই একটি শক্ত রুক্ষ হাত তাকে আটকে ফেলল। আরজুর সারা শরীর রীতিমতো কাঁপছে। কারণ সে বলিষ্ঠ হাত তার উন্মুক্ত উদরে বিচরণ করছে। সামনের মানুষটির শরীর থেকে বেরিয়ে আসছে মাতাল করা সুবাস, যা আরজুর মস্তিষ্ককে নাড়িয়ে তুলছে। আরজু মাথা তুলে সামনের মানুষটিকে দেখল। তীক্ষ্ণ চোখজোড়া তার দিকেই নিবন্ধ। আরজুর শরীর অসাড় হয়ে আসছে। আরজু মন ভরে নিঃশ্বাস নিল। সামনের মানুষটি তার কাছ থেকে খানিকটা সরে দাঁড়াল। আর বলল, আপনি বড্ড বেসামাল মিস আরজু। সাথে অন্যদেরও বেসামাল করে তুলেন। এটা কিন্তু ঘোর অন্যায়। আরজু ঘোরের মাঝে থেকেই বলল, আমার উপস্থিতি আদৌ আপনার মতো দাম্ভিক ও গম্ভীর মানুষকে বেসামাল করতে সক্ষম হয় মেয়র সাহেব? আমার কথা বাদ দিন। অন্য কেউ হলে তো আপনার নরম কোমল উদরেই স্লিপ করে যেত। আরজু কিছুটা লজ্জা পেল। মানুষটির নজর এই জায়গাতে এসেছে। ভীষণ লজ্জা পেলেও সে শাড়ির আঁচল ঠিক করে বলল, আপনি কোনোভাবে স্লিপ করেননি তো? নাহিদ কুটিল হাসল। যায় মানে আরজুর মস্তিষ্ক বুঝতে সক্ষম হল না। মানুষটি বড্ড রহস্যজনক। নাহিদ হেসে বলল, নাহিদ ক্যারেক্টারটিকে আপনি এখনো বুঝে উঠতে পারেননি। আপনার নরম কোমল উদর কেন? আপনি স্বয়ং বস্ত্রহীন আমার সামনে দাঁড়িয়ে থাকলেও এই নাহিদকে এক বিন্দু বিচলিত করতে পারবেন না। আরজু ভীষণ লজ্জা পেল। এই লোকের মুখ যে এতটা বেলাগাম সেটা আরজু জানত না।
আরজু তো মোটেও ইচ্ছে করে লোকটির সামনে এমন করেনি। নাহিদ কি তাকে অন্য সব মেয়েদের মতো ভাবছে? ছি! লজ্জা আর অভিমান নিয়ে আরজু নাহিদকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে হঠাৎ নাহিদ আরজুর হাত ধরে আটকায়। আরজু চমকে পিছন ফিরে তাকায়। তার সারা শরীর বেয়ে শীতল রক্তের ফোয়ার বেয়ে যায়। অদ্ভুত অনুভূতি। তার স্বপ্ন পুরুষের প্রথম ছোঁয়া। নাহিদ আরজুর সামনে দাঁড়িয়ে তার কপালের টিপ খুলে নিল। আরজু আবারও চমকাল। নাহিদ কুটিল হেসে বলল, টিপ পরা মুসলিম মেয়েদের জন্য হারাম, তাই খুলে নিলাম। নারীর কপালে টিপ নয়, বিশেষ করে উষ্ণ ছোঁয়া শোভা পায়। আচ্ছা আরজু, রাগলে কি আপনার নাক লাল হয়ে যায়? প্লিজ অন্য কারো সামনে এইভাবে নাক লাল করা রাগ দেখবেন না, না হলে সেই মানুষটির হৃদয় ক্ষতর সৃষ্টি হবে। একজন দায়িত্বশীল মেয়রের হওয়ায় আমি চাই না কারো ক্ষতি হোক। নাহিদের কথা আরজুর মাথার 2-3 হাত উপর দিয়ে গেল। মানুষটি ভীষণ অদ্ভুত। আরজুর বিস্ময় চেহারা দেখে নাহিদ নীরব হাসল। আরজুকে বিব্রত করে সে বেশ তৃপ্তি অনুভব করল, আর সেখান থেকে চলে গেল। আরজু তখনও সেভাবেই দাঁড়িয়ে রইল। একদিকে আরজুর রাগ হল, অন্যদিকে অদ্ভুত ভালোলাগা ছুঁয়ে গেল মানুষটিকে এত কাছ থেকে দেখতে পেরে। বাদামি বর্ণের চোখ জোড়ায় অদ্ভুত রহস্য খেলা করে, যা আরজুকে আরও কয়েক ধাপ দুর্বল করে তোলে। চলবে।